টেবিল ল্যাম্প স্টোরির আরও একটা স্টোরিতে আপনাকে স্বাগত। এবং আজকে আমরা যে অ্যালবামটা নিয়ে কথা বলবো সেই অ্যালবামটার নাম হচ্ছে কান পেতে রই, লোপামুদ্রা মিত্র রবীন্দ্রসঙ্গীত। এবং এই যে ক্যাসেটটা, এই ক্যাসেটটা ইউনিক। কেন ইউনিক সে কথা পরে বলছি। আগে আপনি কমেন্ট করে জানান তো, আমাদের এই যে কখনো বুক রিভিউ, কখনো ক্যাসেট রিভিউ, কখনো অন্য কিছু একটা, কখনো কলকাতার ইতিহাস, এর মধ্যে কোন সেগমেন্টটা আপনার সব থেকে ভালো লাগছে চটপট কমেন্ট করে জানান। আমরা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী এরপর প্রসিড করব। ব্যাক টু দ্য অ্যালবাম। এই অ্যালবামটা প্রকাশ পেয়েছিল 1997-এ, কিন্তু আপনি যদি হঠাৎ করে উইকিপিডিয়ায় যান অথবা ইন্টারনেটের অন্য কোনো সাইটে ঘাটাঘাটি করেন, তাহলে লোপামুদ্রা মিত্রর ক্যাসেট হিসেবে রিলিজ করা যে 6টি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রয়েছে তার মধ্যে কিন্তু এই অ্যালবামটার লিস্টিংটা আপনি দেখতে পাবেন না। প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ পরবর্তীকালে তিনি যখন অন্য একটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন, তখন এই গানগুলোর রিঅ্যারেঞ্জমেন্ট করে নতুন করে অ্যালবাম করা হয়েছিল, এবং সেই কোম্পানি থেকেই তিনি কন্টিনিউয়াসলি অ্যালবাম করেছিলেন, নট ফ্রম দিস HMV। এটা কিন্তু লোপামুদ্রা মিত্রর সেকেন্ড অ্যালবাম। তার প্রথম যে অ্যালবাম সেটা প্রকাশ পেয়েছিল 1996-এ, এবং এটা প্রকাশ পেয়েছিল 1997-এ। এবং এটা কিন্তু রেকর্ড করা হয়েছিল দমদমের HMV স্টুডিওতে। এবং এই যে বক্সটা, এই ক্যাসেটের বক্সটার মধ্যে কিন্তু একটা লেগ্যাসি আছে। তার কারণ হচ্ছে এই ধরনের বক্স পরবর্তীকালে যে সমস্ত কালেকটিভ এডিশনগুলো HMV বের করেছিল, তার জন্য নর্মাল ক্যাসেট বক্সের পরিবর্তে এই ধরনের একটা অ্যাটাচড সেগমেন্ট তারা তৈরি করতো, একটা অ্যাটাচড কেস তারা তৈরি করতো, এবং তার ওপরেই কিন্তু নির্ভর করতো যে এর ভেতরে ক্যাসেটটাকে কিভাবে ঢুকিয়ে রাখা হবে, এবং এই ক্যাসেটটা কিভাবে ক্যাসেটের কেসে এটা কিভাবে রাখা হবে। এবং এই ধরনের যে অ্যালবাম, তার যে ইনলে কার্ড, সেই ইনলে কার্ডটা কিন্তু বের করা যেত না। ফলে আমাকে এখান থেকেই দেখে বলতে হবে। আই হোপ যে মোটামুটি দেখা যাচ্ছে এটার কপিরাইট হচ্ছে 1997, এবং ওনার ম্যানুফ্যাকচারার অবভিয়াসলি দ্য গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া, যেটা পরবর্তীকালে রমাপ্রসাদ গোয়েঙ্কা গ্রুপ নিয়ে নেয়। এবং এই যে অ্যালবামটা, এই অ্যালবামটাতে যে কটা গান রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট 1-এ, অর্থাৎ সাইড A-তে যে গান রয়েছে, সেই সাইড A-তে যে গান রয়েছে সেই তালিকায় রয়েছে কান্নাহাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, আজি বিজন ঘরে নিশীথ রাতে, আমার বিচার তুমি করো তব আপন করে, সকল জনম ভরে ও মোর দরদিয়া, এবং আমি কান পেতে রই। সাইড বিতে যে অ্যালবামগুলি রয়েছে, বা যে গানগুলি রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সেদিন দুজনে দুলেছিল বনে, বড় বেদনার মতো বেজেছো তুমি হে, এ পারে মুখর হলো কেকা ওই, ও যে মানে না মানা, যাবার বেলা শেষ কথাটি বলে যাও। এবং এই গোটা অ্যালবামটা সঙ্গীত পরিচালনা করেছিলেন সুমিত্রা সেন, বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। এবং এটার যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছিলেন দুর্বাদল চট্টোপাধ্যায়। এবং এই সময়ে, অর্থাৎ এই সময় পর্যন্ত কিন্তু রবীন্দ্রসঙ্গীত কমার্শিয়ালি প্রকাশ করতে গেলে বিশ্বভারতীর যে সঙ্গীত একাডেমি ছিল তাদের অনুমতি নিতে হতো। এবং এই অ্যালবামেও কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে, এই সময় প্রকাশিত অন্যান্য শিল্পীর অন্যান্য রবীন্দ্রসঙ্গীত অ্যালবামের ক্যাসেটের বা রেকর্ডের মতো, যে এটি বিশ্বভারতী সঙ্গীত সমিতি অনুমোদিত। এবং 1997-এ এই যে ক্যাসেটটা, সেই ক্যাসেটটার দাম ছিল 35 টাকা, তখনকার সময় তুলনায় কিন্তু বেশ খানিকটা বেশি। এবং এই যে ক্যাসেটটা, যেটা আমার সংগ্রহে রয়েছে, এটা কিন্তু একবার ছিঁড়ে গেছিল। এবার এই ক্যাসেট ছিঁড়ে যাওয়ার পর আবার রিটিউন কি করে ক্যাসেটকে করতে হয়, সেটা নিয়েও যদি একটা ভিডিও কেউ চান, যদি কারো নস্টালজিয়ার উদ্রেক করে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে কিন্তু একটা নষ্ট হয়ে যাওয়া ক্যাসেট কি করে আবার সেটাকে রেজারেক্ট করা যায় সেই নিয়ে আমি একটা ভিডিও বানাতে পারি। এবার এর সাউন্ড কোয়ালিটি, এই ক্যাসেটের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, নর্মাল ক্যাসেটের যেরকম হতো। এবং যেহেতু এটা HMVর দমদমের স্টুডিওতে রেকর্ড করা এবং সেখান থেকে প্রডিউস করা, অবভিয়াসলি এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতের সংগ্রহ হিসেবে যে এই ক্যাসেটটা গুরুত্বপূর্ণ তা নয়, প্রধানত লোপামুদ্রা মিত্রের মতো যিনি যারা শিল্পী, এবং বিশেষ করে লোপামুদ্রা মিত্র যিনি গণসঙ্গীত গেয়ে উঠে এসেছেন, তার গলায় কিন্তু রবীন্দ্রসঙ্গীত সমানভাবে যে সমান প্রোগ্রেশনে খেলতো পরবর্তী জেনারেশনের জন্য, এটা জেনে রাখা বা এটা মনে রাখা অত্যন্ত জরুরি। তার কারণ লোপামুদ্রা মিত্র কিন্তু আমাদের কাছে অল্টারনেটিভ বেঙ্গলি সংস এবং বাংলা আধুনিক গানের জন্য অনেক বেশি করে বিখ্যাত, কিন্তু তবু তার রবীন্দ্রসঙ্গীতও যে রবীন্দ্রসঙ্গীতের ধার ভার এবং কৌলিন্য বজায় রাখতে সক্ষম ছিল, সেটাও আগামী প্রজন্মকে জানানোর জন্য কিন্তু এই ধরনের অ্যালবামগুলোর একটা আলাদা ভূমিকা রয়েছে। এবং ফর দ্য প্রোডাকশন অফ দ্য ক্যাসেট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই ধরনের ক্যাসেটের প্রোডাকশনের ক্ষেত্রে যেরকম কোয়ালিটিকে মান্যতা দেওয়া হতো, ঠিক সেরকমই পরবর্তী প্রজন্মের কাছে এই ধরনের যে বৈচিত্র্যময় যে প্রোডাকশন তখন হতো, এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে মিউজিককে ধরে রাখার যে
ক্রোনোলজিটা, সেই ক্রোনোলজিটা বোঝার জন্য কিন্তু এই ধরনের সংগ্রহ বা ক্যাসেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনিও আপনার বাড়িতে এখনো পর্যন্ত যদি এরকম কোনো সচল ক্যাসেট থাকে যেগুলো আপনি শুনছেন, এখনো পর্যন্ত আপনি টেপে ক্যাসেট শুনতে বা ক্যাসেট প্লেয়ারে ক্যাসেট শুনতে পছন্দ করেন, তাহলে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন। এবং অনেকেই যেটা জানতে চান যে আমার বাড়িতে তো অনেক ক্যাসেট আছে, আমি কি করব, আমি টেপটা সারাবো কোত্থেকে, সেই সম্পর্কিত যদি কোনো ডিটেলড ভিডিও আপনার জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ক্যাসেটের রিভিউ এখনো অবধি যে কটা রিভিউ আমি করেছি সেগুলো যদি সবকটা একসঙ্গে আপনি দেখতে চান তাহলে অবশ্যই আই বাটনে এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি সেই আমার অন্যান্য ক্যাসেটের রিভিউগুলো দেখতে দেখতে পাবেন, যেখানে আরো পরবর্তীকালে আরো একাধিক রিভিউ আসতে থাকবে। তো টেবিল ল্যাম্প স্টোরি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানান, এবং যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অন করে দেবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।